তালিকা হলে নির্বাচন ঘোষণা বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে মানবাধিকার হাই কমিশনারের সমর্থন। দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ, জামায়াতের নেতৃত্বে জোট গঠনে সম্মত ইসলামিক দলগুলো, কওমিদের সঙ্গে বৈঠকে ঐক্যমত। দ্রুততম সময়ে বিচার পাওয়া সাংবিধানিক অধিকার বলছেন আইনজীবীরা। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আলাদা সচিবালয়ের তাগিদ। আমার রাত হইলে ঘুমানা, দিন হইলে দিন জানা, আমি কই যাইতাম, আমার ভূত কই পাইতাম। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল রিকশা চালক নয়নের। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। আওয়ামী লীগ নেতাদের সংস্পর্শে দর্জি থেকে হাজার কোটি টাকার মালিক আগস্টিন পিউরিফিকেশন ভোল পাল্টে ধরে রেখেছেন সাম্রাজ্য। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছি আমি ফারজান আলিনা। দেশের সংস্কারের বিষয়ে সবাই ঐক্যমতে পৌঁছালে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আলাদা বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের 3 প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে সংস্কার কাজের সহায়তার আশ্বাস দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের উৎখাত এবং রাষ্ট্র সংস্কারের নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের 6টি কমিশন গঠন সহ নানা পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনূস। সংস্কার উদ্যোগে সমর্থন জানিয়ে সহায়তার আশ্বাস দেন ক্রিস্টালিনা জর্জিভা। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের সভা করেন প্রধান উপদেষ্টা। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিজ দেশে প্রত্যাবর্তন ইস্যুতে 3টি প্রস্তাব দিয়েছেন অধ্যাপক ইউনূস। এগুলো হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণে অংশীজনদের নিয়ে সম্মেলন আয়োজন, জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার জয়েন্ট রেসপন্স প্ল্যান আরও বেগবান এবং সম্প্রদায়টির উপর পরিচালিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। Today, Bangladesh hosts over 1.2 million displaced Rohingyas from Myanmar. Despite hosting the Rohingyas with great empathy, a densely populated Bangladesh has been incurring so much in terms of social, economic and environmental costs. These culminate in a series of traditional and non-traditional security risks for us. Much of our own development gains are at stake. এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও দৃঢ় করার উপায়, প্রাতিষ্ঠানিক সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন ট্রুডো। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দিনের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব। নাফিয়া ফারজানা, দেশ টিভি, নিউজ ডেস্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। বুধবার ডক্টর ইউনূসের সঙ্গে সংস্থাটির প্রধান ফলকার তুর্কের সঙ্গে জাতিসংঘ সদর দফতরে এই বৈঠক হয়। এ সময় আলোচনায় ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এদিন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তুর্কের সঙ্গে আলোচনা করেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন।
সফরের তৃতীয় দিনে ফলকার তুর্ক ছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জাতিসংঘের আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রশাসক সামান্থা পাওয়ার, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখিকা এবং মানবাধিকার কর্মী ক্যারি কেনেডি। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন কেনেডির ভাতিজি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেলে 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ইতিমধ্যে সাইডলাইন সভা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে। দ্বিপক্ষীয় বৈঠকে বিশ্ব নেতারা প্রফেসর ইউনূসকে সমর্থন জানান। তারাই ধারাবাহিকতায় ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করলেন প্রখ্যাত এই লেখিকা। পরে তার ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। অন্য প্রসঙ্গ, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার বিজয়ের পরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইতোমধ্যে ভাবতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ইসলামপন্থী দলগুলো নিয়ে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের চিন্তা করছে জামায়াতে ইসলামী। নিজেদের বিভেদ ভুলে এক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামিক দল। ইতিমধ্যে জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন কওমি ঘরানার বেশ কয়েকটি দলও। জামায়াতের নেতৃত্বে ইসলামিক জোট গঠনে সম্মতি দিয়েছেন তারা। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকেই পাল্টে দিতে থাকে দেশের রাজনৈতিক দৃশ্যপট। শুধু মূলধারার নয়, এর প্রভাব পড়ে বিভিন্ন ইসলামিক দলেও। দেশের স্বার্থে সবার মধ্যেই এখন এক প্ল্যাটফর্মে কাজ করার মনোভাব। দেশের সবচেয়ে বড় ইসলামিক দল হিসেবে বিভিন্ন ঘরানার নেতা ও দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা ইসলামী দলগুলা যেহেতু আমরা একটা আদর্শে লালন করি, আমরা সবাই কাছেই আমাদের আদর্শের খাতিরেই আমরা কাছাকাছি, এবং এটাকে কেউ মোর্চা বলুক, আন্ডারস্ট্যান্ডিং বলুক, যাই বলুক, এটা তাদের ব্যাপার। তো আমরা চাই যে দেশের স্বার্থে সবাই মৌলিক বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করে। এটা ধর্মীয় সংগঠনগুলো যেমন, অন্যান্য অপরাপর রাজনৈতিক সংগঠনগুলো, দেশের কমন স্বার্থ যেখানে আসবে সেখানে সবাইকে এক থাকতে হবে। এখানে যদি বিভক্তি আসে তাহলে কিন্তু দেশকে যারা ভালোবাসে না তারা এখান থেকে সুযোগ নেবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানায় অন্যান্য দলের নেতারাও। অভ্যুত্থানের ফলাফল ধরে রাখতে হবে, যাতে অভ্যুত্থান ব্যাহত না হয়ে যায়। এর জন্য প্রয়োজন হচ্ছে ইসলামী দলের মধ্যে ঐক্য সাধন করা। আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য। জামাত ইসলামীকে আমরা একত্রেই আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাবো, এইটাই আমাদের প্রত্যাশা। মুসলিম প্রধান দেশ হিসেবে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। রাজ্জাক অ্যাঙ্গেল থেকে যদি এই সিদ্ধান্ত নেয় যে আমরা সার্ডিও হলেও একটা জায়গায় আসবো, এটা ভালো হবে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা যেমন বলছেন এইভাবেই যদি বাস্তবায়নের পথে এগিয়ে আসেন তাহলে আমরা খুশি হব। একসময় হবে যে সবাই এক জায়গায় হয়ে গেছি। আমরা সবাই কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই যে সবাই যেন দোয়া করে যে আমরা সবাই এক জায়গায় আসতে পারি, এক সুরে এক স্বরে কথা বলতে পারি, এমনটা পরিবেশ যেন হয়। জাতিকে আলোর পথে আনতে জামায়াতকে আরো অগ্রগামী হয়ে কাজ করার আহ্বান জানান কওমি ঘরানার জ্যেষ্ঠ আলেমরাও। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে জমা দেবেন প্রধান বিচারপতি। তার অভিভাষণের পর স্বাধীন বিচার বিভাগের জন্য উচ্চ আদালতে লড়াই করা আইনজীবী মাজহার হোসেন এবং শিশির মনির বলেন, বিচার প্রার্থীর দ্রুততম সময়ের মধ্যে বিচার পাওয়ার মৌলিক সাংবিধানিক অধিকার। এর জন্য বিচার বিভাগ পৃথকীকরণ একান্ত জরুরি। শামীম আক্তারের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ।
ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গেল ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপরই রাষ্ট্রকাঠামো সংস্কারের আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলের আলোচনার শীর্ষে আছে বিচার বিভাগ সংস্কার। এর জন্য আলাদা সচিবালয় গঠনের বিষয়টি বিশেষ জোর দেয়া হচ্ছে। গেল 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কারে 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশন অন্যতম। মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই লক্ষ্যে অধস্তন আদালতের 2000 বিচারককে নিয়ে বিশেষ সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় গণবিপ্লবের চেতনা ধারণ করে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ দেন তিনি। সেই সঙ্গে বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা বলেন প্রধান বিচারপতি। বিচার বিভাগ যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তার জন্য আমি জরুরি ভিত্তিতে বিচার বিভাগে কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয় প্রেরণ করব। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সবার আগে আইনি লড়াইয়ে নামেন মাজদার হোসেন। তার করা মামলার রায়ের 12 দফা বাস্তবায়ন করা হলে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ সুগম হবে বলে মনে করেন তিনি। মাজদার হোসেন মামলার যে দীর্ঘ কাঙ্ক্ষিত জাজমেন্ট কার্যকর করার যে উদ্যোগ, সেটা ফলপ্রসূ হতে চলেছে। বিচারকগণ বলতে সহকারী জজ থেকে চিফ জাস্টিস পর্যন্ত এই বিচার বিভাগের সদস্যদেরকে সংসদ তথা আইন বিভাগ এবং প্রশাসন তথা অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে। বিচার বিভাগকে পৃথকভাবে বিচারিক কাজ করতে দিতে হলে বিচারকদের নিয়ন্ত্রণ বিচার বিভাগ দ্বারাই হতে হবে। সংবিধানের 116 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিটকারী আইনজীবী শিশির মনির জানান, মাজদার হোসেন মামলা ছাড়াও সুপ্রিম কোর্টের 5টি আলোচিত মামলার রায়ে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। এগুলো হলো সংবিধানের 16, 13, 8 ও 5ম সংশোধনী এবং ইদ্রিসুর রহমানের মামলা। এসব মামলার রায় বাস্তবায়ন হলে তা হবে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মাইলফলক। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, মাজদার হোসেন মামলা নির্দেশনা অনুযায়ী স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় মাননীয় প্রধান বিচারপতির অধীনে পরিচালিত হওয়াটা একান্ত জরুরি। অনুচ্ছেদ 116 অব দ্য কনস্টিটিউশনের মধ্যেই যখন বিচার বিভাগের উপর ন্যস্ত থাকবে, এই মূলত আমাদের সুপ্রিম কোর্ট 5টি বিখ্যাত মামলায় 116-র প্রয়োজনীয়তা অনুভব করে রায় দিয়েছেন। এক বাক্যে সবাই স্বীকার করেছেন এই বিচার বিভাগের স্বাধীনতার মূল মন্ত্র হলো 116কে স্বাধীন করা। 116 পরাধীনতার শৃঙ্খল, এই শৃঙ্খল মুক্ত করতে না পারলে প্রকৃত অর্থে তাত্ত্বিকভাবে সাংবিধানিক স্কিমের মধ্যে স্বাধীনতা অর্জন করা কঠিন হবে। তার মতে প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করে সর্বোচ্চ আদালতের কর্মকর্তাদের মাধ্যমে পরিচালনা করা হলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে বিচারিক আদালতের বিচারকগণ। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। গেল 15 বছরে আওয়ামী লীগ নেতাদের সংস্পর্শে শত কোটি টাকার মালিক হয়েছেন অনেকে। বাড়ি গাড়ি নারী তো আছেই, প্রশাসনকে হুকুমে গোলাম করে রাখতেন তারা। তবে সরকার বদলের সাথে সাথে সুর পাল্টাতে শুরু করেছেন তারা। নতুন মুখোশের আড়ালে আধিপত্য ধরে রেখেছেন স্বৈর সরকারের গড়ে দেয়া সাম্রাজ্য। এমন তালিকার অন্যতম আগস্টিন পিউরিফিকেশন। আওয়ামী লীগ নেতাদের ব্যবহার করে দর্জি থেকে হাজার কোটি টাকার মালিক তিনি। তাকে নিয়ে অনুসন্ধান করেছেন এম এ আজিম। মাত্র 15 বছর আগেও সামান্য দর্জি ছিলেন আগস্টিন পিউরিফিকেশন। চলাফেরাও ছিল অতি সামান্য, থাকতেন টঙ্গীর পাগারে। তবে এখন তার চলাফেরা এমপি, মন্ত্রী আর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। শুধু নিজে গাড়ি কেনেননি, গাড়ি উপহার দিতেন মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী সরকারের পোষা পুলিশ কর্মকর্তাদেরও। দেশ টিভির হাতে আসা তথ্য বলছে, দর্জি আগস্টিনের পাহাড় সমতুল্য সম্পদ রয়েছে বর্তমানে। রাজধানীর মণিপুরি পাড়ায় একটি ফ্ল্যাট, তেজগাঁও হুন্ডাগলিতে 2টি ফ্ল্যাট, 7 তলা নির্মাণাধীন একটি বাড়ি, উত্তরার 16 নম্বর সেক্টরে 5 কাঠা প্লট, এশিয়ান টাউন ও রাজধানীর ভাটারায় 2টি করে 4টি প্লট, দক্ষিণখানে 50 বিঘার প্লট রয়েছে তার। রাজধানীর বাইরেও সম্পদের শেষ নেই আগস্টিনের। টঙ্গীর পাগারে বিলাসবহুল বাড়ি,
একই এলাকায় জিনুর মার্কেটে একটি 8তলা ভবন, আরেকটি 7তলা ভবন। টঙ্গীর পাশেই ভাদুনে একটি প্লট, বাগদিতে 6 বিঘার প্লট, শেরপুরের 12মারিতে 17 বিঘার উপর রিসোর্ট, মাউসাইদে 7 বিঘার প্লট। সম্পদের তালিকা যেন শেষ হওয়ার নয়। এক তালিকায় প্রায় 1700 কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে তার ও তার পরিবারের নামে বেনামে। এরকম অনেক জায়গায় ওনার নিজস্ব সম্পত্তি আছে, প্লাস দেখা যাচ্ছে ছেলে বউ, ওয়াইফ, এদের নামে অনেক সম্পত্তি আছে। সেই সম্পত্তির যে অর্থ কোথা থেকে আসলে এটা কিন্তু এখন আমাদের অজানা। এত সম্পত্তি অর্জনে তার অন্যতম হাতিয়ার মুরাল ব্যবসা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মুরাল বানিয়ে পুলিশ প্রশাসনকে বানিয়ে ফেলেন হুকুমের গোলাম, আর সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের মুরাল বানিয়ে হয়ে ওঠেন সমবায় মাফিয়া। কাল্ভ আর খ্রিস্টানদের সমবায় সংগঠন দখল করে দুর্নীতি আর অনিয়ম করে হাজার কোটি টাকার মালিক আজ আগস্টিন। কারণ একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন একজন সাধারণ এই সোসাইটির চেয়ারম্যানকে শেল্টার দেয়, তখন থানার তো আর কিছু বলার থাকে না। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যদি শেল্টার না থাকতো, তাহলে সে মিস্টার আগস্টিন কোনোভাবেই এত দুর্নীতি, এত খারাপ কিছু কাজ করতে পারতো না। আগস্টিনের সাথে কথা বলতে তার অফিসে গিয়েও মেলেনি দেখা, বন্ধ রয়েছে তার মোবাইল ফোনও। স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা পালালেও তাদের ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হওয়া আগস্টিনের মতো দুর্নীতিবাজরা রয়েছে এখনো বহাল তবিয়াতে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনকে হত্যায় সরাসরি সম্পৃক্ত 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ ও পরিদপ্তর ISPR এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কক্সবাজারের চকরিয়া ডাকাতি প্রতিরোধ অভিযানের সময় সোমবার দিবাগত রাতে লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন শহীদ হন। ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 11 রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকদের মধ্যে 4 জন প্রত্যক্ষভাবে অপরাধের সঙ্গে জড়িত, বাকি 2 জন তথ্য দিয়ে সহায়তা করেছেন। আটক 6 জনকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারধর এবং নির্বিচারে গুলি থেকে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান রিকশা চালক নয়ন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, থামছেই না তার আহাজারি। পড়েছে মা এবং 6 বোন, ব্যাপক থামছে না আহাজারি। অসহায় হয়ে পড়েছে মা এবং 6 বোনের পরিবার। সহকর্মী আমির হামজার প্রতিবেদন জানাচ্ছেন আপন অপু। একমাত্র ছেলেকে হারিয়ে এভাবেই আহাজারিতে ভেঙে পড়েন কোটা আন্দোলনের শহীদ নয়নের মা। ছেলে হারা মায়ের এমন আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। আমার রাত হইলে ঘুমায় না, দিন হইলে দিন জানা আমি কই যাইতাম, আমার ভূত কই পাইতাম। আমি হালি জুন বানাই, আমার ভূত কই দিন কই, আমি তো সংসারে নাই হন আমার ভূত কই, আমার ভূত রাইনে দেও। আমার আজকে 19টা দিন ধরে ঘুমাইও না, কেউ কয় না কোনো ভাত দেও গো মাই, আমি কেন বইছি ভাত দেও মাই, তোমার ভাত ভাত দে, গরম লাগতো মাই, তোমার ভাত ভাত দে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কামালখানি গ্রামের রিকশা চালক নয়ন 20 বছর বয়সী এ যুবক মায়ের নিষেধ উপেক্ষা করে বাড়ি থেকে বের হন গেল 5 আগস্ট। বাজারে গিয়ে শুনতে পান মাইকে ভেসে আসছে নির্বিচারে গুলি ও হামলা চলছে শিক্ষার্থীদের উপর। রিকশা ফেলে তাদের সাহায্য করতে ছুটে যান নয়ন। শিক্ষার্থীদের সংগ্রামে যুক্ত হয়ে এক পর্যায়ে নিজেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন রাজপথে। মা আর 6 বোনের অভাব অনটনের সংসারে একমাত্র পুরুষ হিসেবে হাল ছিল নয়নের হাতে। তার মৃত্যুতে চরম অসহায় দিন কাটাচ্ছে পুরো পরিবার। আমরাই তো চলতেছি, আল্লাহ যেমনি পারতেছি এমনি চলতেছি, দশে দিতেছে। আমরা কোনো বাপে কোনো জমি তুইয়া যায় নাই বা কোনো জায়গা তুইয়া যায় না, আমরা গড়টাই যে শুধু, আর কিছু না। আমার ভাইটা খুব কষ্ট করে আমরা মানুষ করছিলাম আমার ভাইটার। শুধু পরিবারই নয়, পাড়া পড়শিদের চোখেও জল এনেছে সজ্জন নয়নের মৃত্যু। ছোটবেলার থেকে তার সাথে আমার চলাফেরা, কোনো কেউ সাথে কোনো রাগারাগি নাই বা কার সাথে কোনো দুশ্মনী নাই।
সে অনেক ভালো বন্ধু আসলো আমার, সব সময় আমার সাথে সব কিছু সে শেয়ার করতো। তার মাথার ডাইন সাইডের কুলি উড়াইলিছে, উড়াইয়া তানার বাহির থেকে এসরাইয়া তানাত নিছে, টিন দিয়ে লাশ গুইরে রাখছে যাতে কেউ সন্ধান না পায়। নয়নের মৃত্যুর ঘটনায় গেল 22 আগস্ট বানিয়াচং থানায় দায়ের করা হয়েছে হত্যা মামলা। তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি নয়নের পরিবারের। আর অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারকে অনুরোধ জানিয়েছে স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পুলিশের সররা গুলিতেই আবু সাইদের মৃত্যু হয়েছে। মাথার বাঁ দিকেও রয়েছে আঘাতের চিহ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় 2 মাস পর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ পেয়েছে। এই রিপোর্টে তার মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানানো হয়। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। গত 16 জুলাই ছাত্রলীগ, পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে পুলিশের গুলিতে আবু সাইদ অসুস্থ হয়ে লুটিয়ে পড়লে হাসপাতালে নেন সতীর্থরা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার 2 মাস 7 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ময়নাতদন্তের রিপোর্ট। সংশ্লিষ্ট চিকিৎসক জানান, তার পুরো শরীরে ছিল ছররা গুলির ক্ষত। মাথার পেছনে আঘাত ও রক্তক্ষরণ হলেও সেটি মৃত্যুর কারণ নয় বলছেন চিকিৎসক। শরীরের বিভিন্ন অংশে অভ্যন্তরীণ রক্তক্ষরণই তার মৃত্যু হয়েছে। গুলির কথা উল্লেখ আছে, শটগানের গুলি লেগেছে এবং শটগানের গুলি মানে শরীরের ভিতরের স্ট্রাকচার ড্যামেজ করছে, যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে এবং এটা ক্লিন কার্ড হত্যা। চিকিৎসক দাবি করেন, রিপোর্টটি বদলানোর চেষ্টা করা হয়েছে, দেওয়া হয়েছে নানা হুমকিও। ওই সময় আসলে অনেক চাপের মধ্যে ছিলাম, তারপরেও আসলে আমার কলেজ প্রশাসন আমার মোটামুটি পাশে ছিল, আমার কলিগরাও আমাকে খুব মানে উৎসাহ দিচ্ছে, যার কারণে আমি মানে এত প্রতিবন্ধকতার মাঝেও ওই রকম একটা রিপোর্ট দিতে পারছিলাম, কেন খুবই চাপে ছিলাম আসলে। নগর পুলিশ কমিশনার জানান, এই ঘটনার তদন্ত চলছে, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। একই কথা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ সদস্য, বহিরাগত, রাজনৈতিক ব্যক্তিত্ব যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে তারা আসামি হবে এবং তদন্তর যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। আসামি যারাই হোক শনাক্ত হলে তারা গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে। সঠিকভাবে মূল্যায়ন করে তাদের আইনানুগ ব্যবস্থা নিতে পারি। ইনশাআল্লাহ নিরপরাধ ব্যক্তি যেন এখানে শাস্তি না পায় সেটা নিশ্চিত করব। একজন বলছে অমুক আসামি, একজন বলছে অমুক আসামি, দিস ইজ নট মাই হেডএক, কারণ এটা হচ্ছে আইনানুগ সংস্থা, তার আইডেন্টিফাই করবে রিয়েলি হু আর দ্য মেইন কালপ্রিট। আবু সাইদের ভাই রমজান আলী বাদী হয়ে হত্যা মামলা করলে তদন্তের ভার পায় পিবিআই। গ্রেফতার 2 পুলিশ সদস্যকে রিমান্ড দেওয়া হলে দায় স্বীকার করেননি তারা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। নরসিংদীতে শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অতিবৃষ্টির কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবছর শীতের আগাম সবজি উৎপাদন কমার আশঙ্কা করছেন তারা। তবে নতুন করে অতিবৃষ্টি না হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সবজি উৎপাদনে তারা আশাবাদী। এদিকে শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে সহকর্মী কাউসার মাহমুদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নতুন করে চলছে বীজতলা তৈরির কাজ। ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, টমেটো সহ সব ধরনের শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত সময়ে পার করছেন কৃষকরা। এরই মধ্যে অনেক জমিতে বেড়ে উঠেছে শাকসবজির চারা। অতিবৃষ্টি না হলে শীতের আগেই প্রায় সব ধরনের শাকসবজির সরবরাহ বাড়ত বলে মনে করছেন তারা। আরো 1-2 মাস আগে লাগাইতে পারতাম চারাটা, কিন্তু চারা না থাকার কারণে, বৃষ্টির কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি। আমি বাঁধাকপি, ফুলকপি, তারপরে আছে আমি টমেটো, তারপরে আছে আমার বেগুন। এবার বৃষ্টিতে খাড়া ফালাইতে আমাদের দেরি হয়েছে। এতদিনে প্রায় দিয়া 40% চারা লাগাই ফেলতো, কিন্তু এখনো মনে করেন আমি 20% লাগাইছি। তবে নতুন করে অতিবৃষ্টি না হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সবজি উৎপাদনে আশাবাদী কৃষক। উৎপাদন খরচ বেশি হওয়ায় শাকসবজি বিক্রি করে আশানুরূপ দাম না পাওয়ার আশঙ্কা তাদের। যেটা কিনতাম যেটা আমার লাগে দাম, যেটা বেচতাম গেলে বাজার গেলে নেয় না। এই যে একটা বাগুন গেছে বার করছি, যে হাটে দাম পাইছি
পরে আড়ো নিলে 200 টাকা মন 100 টাকা মন বেচনও যায় না। যদি মনে করেন বৃষ্টি বা ঝড় তুফান না আসে, এগুলি যদি আমরা ভালোভাবে বিক্রি করতে পারি তাহলে কিছু লাভবান আমরা হতে পারি। বৃষ্টিতে বীজতলার ক্ষতি কাটিয়ে শীতকালীন শাকসবজি উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিছুদিন আগে যে অতিবৃষ্টিতে আমাদের সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ইতিমধ্যে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। পাশাপাশি আমরা তাদেরকে উন্নত জাতের বীজ সরবরাহের কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। জেলার 6 উপজেলায় এবছর 10,450 হেক্টর শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নরসিংদীর উৎপাদিত শাকসবজির 70 ভাগই সরবরাহ করা হয় ঢাকায়। নিউজ ডেস্ক, দেশটি।